ক্রনিক কিডনি ডিজিজ এটি ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি রোগীদের জন্য এক বিভীষিকার নাম এক ভয়ালতম দিন। যেসব পরিবারের রোগীরা এখন পর্যন্ত ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত রয়েছেন একমাত্র তারাই জানেন যে কতটা বিভীষিকাময় দিন তাদের পার করতে হয়। এর সাথে জড়িয়ে রয়েছে যেমন জটিলতা, তেমনি জড়িয়ে রয়েছে জটিল লক্ষণ, তেমনি জড়িয়ে রয়েছে অপ্রতিরোধমূলক কিছু ব্যবস্থা, কিছু অব্যবস্থাপনা। আজকে আমরা কথা বলবো কিডনি বিষয়ক কিছু ব্যাপার নিয়ে। আমি পুরোটা সময় জুড়ে সাথে আছি ডাক্তার তুর্না ত্রিবেণী মিথিলা, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, এবং আমাদের আজকে আলোচনার বিষয় কিডনি ডিজিজ নির্ণয় ও প্রতিকার। তবে আমি আরেকটা ব্যাপার যুক্ত করে নিচ্ছি, এর সাথে আমি কিছু স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনা করব, আমাদের স্বাস্থ্য পলিসি নিয়ে আলোচনা করব, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিডনি ডিজিজ নিয়ে কি আলোচনা হচ্ছে, আমাদের প্রফেসরদের কি রিকমেন্ডেশন রয়েছে, এই ব্যাপার নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলাপচারিতার আগে আমি দুজন গেস্টের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের দুজন গেস্টই আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন করোনাকালীন সময়ে। আমি বলে রাখছি যে সুরক্ষায় প্রতিদিন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল সবসময় ব্যবস্থা করে রাখেন করোনাকালীন সময় যাতে গেস্টদের সব ধরনের ব্যবস্থা বা সব ধরনের সুরক্ষা যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারেন। আলাপচারিতা শুরুর আগে আমি তাদেরকে পরিচয় করে দিয়েছি। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল, এবং পুরোটা সময় জুড়ে আমি আগেই বলে নিয়েছি আমি রয়েছি ডাক্তার তুর্না ত্রিবেণী মিথিলা, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় কিডনি ডিজিজ নির্ণয় ও প্রতিকার। আমাদের সাথে আজকে দুজন গেস্ট ভার্চুয়ালি যুক্ত রয়েছেন। একজন যুক্ত রয়েছেন চিটাগাং মেডিকেল কলেজ থেকে এবং আরেকজন যুক্ত রয়েছেন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে। চলুন আমরা পরিচিত হয়ে নিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে প্রথম যে গেস্ট যুক্ত রয়েছেন উনি হচ্ছেন ডাক্তার প্রভাতী দাস, নেফ্রোলজি, মেডিস্টার মেডিকেল গ্রুপ, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র। হ্যালো ডক্টর প্রভাতী, গুড মর্নিং। হ্যালো তুর্না। ওকে, আপনাকে সুস্বাগতম সুরক্ষার প্রতিদিনে। আমাদের সাথে আরেকজন ভার্চুয়ালি যুক্ত রয়েছেন, উনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার নুরুল হুদা, নেফ্রোলজিস্ট বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। হ্যালো ডক্টর নুরুল হুদা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো, ধন্যবাদ। আশা রাখছি যে দুজনেই করোনাকালীন সময় একটা ব্যস্ততার সময় পালন করছেন, বিকজ ক্রনিক কিডনি ডিজিজ একটা কোমরবিডিড ব্যাপার এবং তার সাথে করোনা যুক্ত হয়েছে এবং আপনাদেরকে একটা ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আমি সরাসরি প্রশ্নে চলে যাব এবং তার আগে হচ্ছে আমি ডক্টর প্রভাতীকে জিজ্ঞেস করছি, করোনাকালীন সময়ে জেনারেল প্র্যাকটিশনারদের কাছে যখন ক্রনিক কিডনি ডিজিজ সংক্রান্ত কোনো রোগী আসে তখন সাধারণত কী কী লক্ষণ দেখলে আপনার বুঝতে পারেন যে হি ইজ সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ? এই প্রশ্নের উত্তরটা আসলে এক কথায় দেওয়া একটু কঠিন, কারণ কিডনি ডিজিজ তো মানে স্টেজেসে হয়, বলতে গেলে খুব মাইল্ড বা খুব অল্প থেকে খুব সিভিয়ার পর্যায়ে যেতে পারে। তো কিডনি ডিজিজের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যদি ডিজিজ খুব মাইল্ডলি থাকে, যখন স্টেজ 1 বা স্টেজ 2, তখন আসলে তেমন কোনো সিমটম থাকে না। আমরা যখন সিমটমের কথা বলি, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে কি সিমটম নিয়ে আসতে পারে, সেগুলো আসলে অনেক পরের দিকের সিমটম, তখন ডিজিজ অলরেডি কোয়াইট অ্যাডভান্সড। তো তখনকার যে সিমটমগুলো হতে পারে সেগুলো হচ্ছে গা ফুলে যাওয়া, জল আসা একটা বিশাল কিডনি ডিজিজের একটা লক্ষণ। এটা কিন্তু অনেকেই জানেন ডক্টর প্রভাতী যে গা মানে জ্বর চলে আসে, এটা কিন্তু আসলে অনেকেই জানে না যে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হচ্ছেন যে গায়ে জ্বর চলে আসে। জ্বর না, জল বলেছি আমি। জল মানে গায়ে জাস্ট ইডিমা ডেভেলপ হয়, গায়ে জল জমা অথবা হাতে পায়ে জল জমা, ব্লাড প্রেশার হঠাৎ করে অনেক বেড়ে যাওয়া। অনেকের হয়তো অ্যাডভান্স স্টেজে এসে খুব কনফিউশন হয়, মানে চিন্তা ভাবনা ঠিক মতো করতে পারে না, একটা ঘোরের মধ্যে চলে যায়, খাবারের রুচি নষ্ট হয়ে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, তারপরে অনেকে রক্তশূন্যতার ভাব দেখা যায়। এইগুলো হচ্ছে সিভিয়ার স্টেজে এসে। আর কম যখন হালকা অসুখ থাকে, মাইল্ড ডিজিজ থাকে, তখন আসলে তেমন কোনো সিমটম নেই, ডিপেন্ড করে যে কি অসুখ। কিডনি ডিজিজ তো আসলে একটা বাস্কেট অফ লট অফ ডিফারেন্ট থিংস। সো যদি অসুখের উপর ডিপেন্ড করে কোনো সিমটম হতে পারে, যেমন প্রস্রাবের সাথে রক্ত দেখা যেতে পারে, কারো হয়তো খুব হাই ব্লাড প্রেশার হতে পারে, কারো হাতে পায়ে জল আসতে পারে, এরকম আর কি। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রভাতী। আমি চলে যাচ্ছি ডক্টর নুরুল হুদা স্যারের কাছে। ডক্টর নুরুল হুদা, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিডনি রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে কেন, এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা বাড়ার পেছনে কিছু কারণ আছে, যেমন কিডনি রোগের আপনি যদি কারণের দিকে তাকান তাহলে পৃথিবীতে সবচেয়ে 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস, এবং বাংলাদেশে ডায়াবেটিসটা কিন্তু সাংঘাতিকভাবে, শুধু বাংলাদেশ না পুরো আমাদের সাউথ ইস্ট এশিয়াতে ডায়াবেটিস খুব মানে সাংঘাতিকভাবে বাড়ছে, এবং যেহেতু ডায়াবেটিস বাড়ছে সেজন্য কিডনি রোগী বেড়ে যাচ্ছে। এটাও তো একটা কোমরবিডিটি, রাইট? ডায়াবেটিসটা
হ্যাঁ, জি। এক। ২ ডায়াবেটিসটাও তো নাম্বার একটা হচ্ছে আমাদের কোমরবিড দেশ কন্ডিশন। জি, জি। আর ২ নাম্বার হচ্ছে আমাদের দেশে মানুষ মানে যেহেতু ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে যেকোনো জায়গায় ফার্মেসিতে গিয়ে বললে আমাকে ব্যথার ওষুধ দেন, আমাকে ২ টা অ্যান্টিবায়োটিক দেন। তো সবাই নিজের ইচ্ছা মতোই ব্যথার ওষুধ কিনে খেতে পারে বা অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারে। তো যেগুলো খুবই মানে ক্ষতিকর কিডনির জন্য। আপনি যদি একটু ব্যথা হলো, ব্যথার ওষুধ খেলেন, তাইলে তো কিডনি হুম, 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 সাংঘাতিকভাবে ঝুঁকিতে রয়ে গেল। হুম, হুম। এছাড়া যে নেফ্রাইটিস বলে আরেকটা রোগ আছে যেটা আমাদের দেশে খুব কমন, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কম হয়, আমাদের মতো গরিব দেশগুলোতে বেশি হয়। তো ইনফেকশন বা নেফ্রাইটিস এগুলি কমন। তো আমাদের যেহেতু গরিব মানুষ, আমাদের দেশের মেক্সিমাম মানুষ গ্রামে বাস করে, যাদের হাইজিন তারা মেনটেন করে না, হ্যাঁ? যে হাইজিন মেনটেন করে না, যার জন্য তাদের এই নেফ্রাইটিস বা এই যে ইনফেকশনটাও খুব বেশি। যে কারণে কিডনিতে ঝুঁকিটাও বেশি। আর আমাদের মানুষের মধ্যে কিডনি রোগের ব্যাপারে সচেতনতা যেটা হওয়া দরকার, যেমন শিক্ষিত যত শিক্ষার হার যত বাড়বে মানুষ তত সচেতন হবে, তত পড়াশোনা করবে। হ্যাঁ, এবং যেহেতু শিক্ষার হার আমাদের এখনো সেরকম উন্নত বিশ্বের মতো না, এবং আমাদের মানুষ স্বাস্থ্য সচেতন না, প্রথম কথা হচ্ছে সেটা। খালি শিক্ষিত হলেও হবে না। অনেক মানুষ আছে লেখাপড়া জানে কিন্তু তারা স্বাস্থ্য বিষয়ে তাদের খুব একটা ধারণা নাই। কিন্তু আপনি যদি নিজের স্বাস্থ্য সম্বন্ধেই না জানেন তাহলে কিভাবে বুঝবেন কোনটা কি করলে কিডনির সমস্যা হবে, কি করলে হার্টের সমস্যা হবে। সুতরাং এই যে বেসিক যে নলেজ সেটারও অভাব, আমার মনে হয় সেটাও একটা কারণ যে মানে কিডনি রোগ বাড়ার আমাদের মতো দেশগুলো। ওকে, প্রফেসর নুরুল হুদা, আপনি কথা বলছিলেন ওভার দ্য কাউন্টার ড্রাগ নিয়ে এবং হাইজিন মেনটেনেন্স নিয়ে। অনেকে কিন্তু বলে থাকে যে ওভার দ্য কাউন্টার ড্রাগ সাধারণত কোন কোন ড্রাগ কি ক্রনিক কিডনি ডিজিজের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, এটা যদি আপনি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে। এটা প্রথমেই বললাম ব্যথানাশক ওষুধ, যেটা আমরা ডাক্তারি ভাষায় NSAID বলি, নন স্টেরয়েড হুম, হুম, হুম। অ্যান্টিকনভুলেন্ট এর ড্রাগস। ভিতরে কি প্যারাসিটামল ২ নম্বর পড়ছে? হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হুম, অ্যান্টিবায়োটিক হুম। আমাদের জন্য দরকার, লাইফ সেভিং। বাট বেশি অ্যান্টিবায়োটিক বা অত্যাধিক অ্যান্টিবায়োটিক, ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের জন্য ক্ষতিকর বটে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে আর কিছু নেফ্রোটক্সিক ড্রাগ, যেমন এই জিনিসগুলো আমাদের জন্য খুব ক্ষতিকর। ব্যথানাশক ওষুধ যে ক্ষতিকর এটাই আমরা অনেকে জানি না। এটা আমাদের মেসেজ দেওয়া উচিত যে ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ইভেন আমাদের দেশের মানুষ খুব বেশি অ্যান্টি আলসারেন্ট খায়, অর্থাৎ গ্যাস্ট্রিক একটা কমন শব্দ, ডাক্তারের কাছে আসলে আমার গ্যাস্ট্রিক আছে। গ্যাস্ট্রিক কি জিনিস সেটাও হয়তো সে জানে না, বলতেছে গ্যাস্ট্রিক আছে। তো গ্যাস্ট্রিকের জন্য সে কন্টিনিউয়াস বছরকে বছর ধরে মানে ওষুধ খেয়ে যাচ্ছে। আমরা ধরেন অনেক সময় প্রেসক্রিপশনে লিখলাম না গ্যাস্ট্রিকের মানে অ্যান্টি আলসারেন্ট, বলে স্যার আপনি তো গ্যাস্ট্রিকের ওষুধই দিলেন না। মানে আমি এমন একটা ভুল করে ফেললাম যে গ্যাস্ট্রিকের ওষুধই দিলাম না। হ্যাঁ, তো তখন দিতে হয়, বাধ্য হয়ে ১-২ মাসের জন্য স্যার, দিতে হয়। কিন্তু অ্যান্টি গ্যাস্ট্রিকের ওষুধ আলসারেন্টও তাহলে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের উপর একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে। জি, 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 জি। এটা আমরা বলি ডাক্তারি ভাষায় ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, এবং ওকে, এটা খুবই ক্ষতিকর একটা ওষুধ। হ্যাঁ, এটা টেস্টের শুধু বেশি কতদিন দিন খাওয়া উচিত। কতদিন ধরে হচ্ছে একটা ড্রাগ যদি আমি খাই তাহলে সেটা কিডনির উপর প্রভাব ফেলতে পারে? এটার কোনো এরকম না যে আপনি গ্যাস্ট্রিক ওষুধ ১ মাস বা ২ মাস খেলে হবে। এটা কিছু ড্রাগ আছে ডোজ ডিপেন্ডেন্ট, আর কিছু ড্রাগস আছে ইডিওসিনক্রেটিক, অর্থাৎ আপনি একটা ড্রাগ খেয়েও কিন্তু আপনার হয়ে যেতে পারে। একটা সিম্পল একটা আপনার জেন্টামাইসিন খেয়ে আপনার হতে পারে। আবার কিছু আছে ডোজ ডিপেন্ডেন্ট, আপনি ৫ গ্রাম খাওয়ার পর আপনার এই কিডনিতে সমস্যা হবে। এর বিষয়টা এরকম। স্যার, আমাদের প্যারাসিটামল টক্সিসিটি নিয়ে কিন্তু একটা ব্যাপার আছে যে প্যারাসিটামল টক্সিসিটি, এই ব্যাপারটা কিন্তু কিডনি ডিজিজের উপর কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্যারাসিটামল টক্সিসিটি নিয়ে আপনি যদি কিছু বলতেন। প্যারাসিটামল আসলে আমাদের দেশে যে এটা প্যারাসিটামলের জিনিসটা হচ্ছে আপনি কি ইনগ্রেডিয়েন্ট এটাতে ইউজ করছেন, অ্যাসিটামিনোফেন ইউজ করছেন না অন্য কিছু ইউজ করছেন। তো প্যারাসিটামলের র মেটেরিয়ালটা একটু ইম্পর্টেন্ট। আপনি র মেটেরিয়াল যদি কিডনি ডিজিজের প্রতি ক্ষতিকর এরকম কোনো র মেটেরিয়াল ইউজ করেন তাইলে কিডনির জন্য এটা ক্ষতিকর। তবে হ্যাঁ, যাদের কিডনি ডিজিজ আছে তাদের কিন্তু আমরা বলি ১.৫ গ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া উচিত না। নরমালি তো টক্সিক ডোজে খেলে নরমাল মানুষেরও আপনার প্যারাসিটামল টক্সিসিটি হতে পারে। প্যারাসিটামল মেইনলি টক্সিসিটি করে লিভারে, বাট কিডনিতেও হতে পারে। তবে আমরা যাদের কিডনি ডিজিজ তাদের ১.৫ গ্রামের বেশি কিডনি প্যারাসিটামল খেতে নিষেধ করি। ১.৫ গ্রাম অর্থাৎ অসংখ্য ধন্যবাদ ৫ প্রফেসর ডক্টর নুরুল হুদা। সেটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগস বাংলাদেশে কিন্তু
অহরহ হচ্ছে, বিশেষ করে ফার্মাসিস্টের কাছে যারা যাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওভার দ্য কাউন্টার ড্রাগ তারা নিজেরাই প্রেসক্রাইব করে দিচ্ছে উইদাউট এনি প্রেসক্রিপশন, উইদাউট এনি ডক্টরস অ্যাডভাইস। তো যুক্তরাষ্ট্রে কি অবস্থা? ওভার দ্য কাউন্টার ড্রাগ বা প্যারাসিটামল টক্সিসিটি বা যে ব্যাপার নিয়ে আমাদের কথাগুলো হচ্ছিল, তো সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের হচ্ছে মতামত কি, বা আপনি কি কথা মানে কি এই ব্যাপারে আপনি কি বক্তব্য তুলে ধরবেন যে এ ধরনের ড্রাগকে যুক্তরাষ্ট্রে ইউজ করা হয় কিনা? তো আমি যে কথা বলবো কিডনি ডিজিজের ব্যাপারে আপনি যেটা বলছিলেন, তো প্রথমত অসুখ হিসেবে 1 নাম্বার কজ অফ কিডনি ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, যেমন আমার সাথে যিনি আছেন উনি বলেছেন আপনাদেরকে। 2 নাম্বার হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার থেকে কিডনি ফেলিয়ার হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হার্ট ডিজিজেস। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন রকম ওষুধ। তারপরে কিডনির আমরা যাকে বলি ইন্ট্রিনসিক ডিজিজ, অথবা কিডনিতে যে ডিজিজগুলো অরিজিনেট করে ওই ডিজিজগুলো। তো আপনি তো আমাকে ওভার দ্য কাউন্টার মেডিকেশনের কথা বললেন। তো আমেরিকাতে বা উন্নত বিশ্বের যে কোনো দেশই, ইউরোপিয়ান দেশগুলোতে যেটা ভালো দিক সেটা হচ্ছে খুব বেশি ওষুধ ওভার দ্য কাউন্টার পাওয়া যায় না। এখানে দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক চাইবার কোনো উপায় নেই, কারণ হচ্ছে আপনাকে একটা প্রেসক্রিপশন থাকতে হবে ডাক্তারের কাছ থেকে। প্রেসক্রিপশনের পরেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু পাওয়া যায়। কিন্তু ওভার দ্য কাউন্টার প্যারাসিটামল আমাদের এখানে হয় না। আমাদের এখানে যেটা হয় আমরা বলি টাইলানল আর অ্যাসিটামিনোফেন, যেটার কথা হচ্ছিল, অ্যাসিটামিনোফেন পাওয়া যায়। তো অ্যাসিটামিনোফেন ইন জেনারেল আসলে টক্সিসিটি কিডনিতে করে না, এটা মূলত লিভার টক্সিসিটি করে। আর যে ওষুধগুলো নিয়ে কিডনি টক্সিসিটির কথা হচ্ছে ওগুলোকে বলা হয় এনসাইডস, যেমন বলছিলেন উনি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি। তো এর মধ্যে হচ্ছে বাংলাদেশে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডাইক্লোফেনাক, আর আমাদের এখানে যেগুলো ইউজ হয় আমরা বলি আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন আছে, ইন্ডোমেথাসিন আছে। এইগুলো হচ্ছে মূলত ব্যথার ওষুধ, যেগুলো খেলে স্ট্রং পেইন কিলার, যেগুলো আপনি ওভার দ্য কাউন্টার পেতে পারেন। ইউ ক্যানট গেট ইন্ডোমেথাসিন পাওয়া যায় না, কিন্তু আইবুপ্রোফেন পাওয়া যায়, এবং আইবুপ্রোফেন বিভিন্ন ব্র্যান্ডের, মোট্রিন, আইবুপ্রোফেন, অ্যালিভ, নাপ্রোসেন, এসব বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। তো ওই ওষুধগুলো আসলে অনেকেই কিনে খায় ব্যথার জন্য, কারণ যে কোনো ইনফ্লামেশন এগুলো ভালো কাজ করে। তো এখানে যেটা হয়, যেহেতু ওই ওষুধগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, ওগুলো খেয়ে আমরা বেশ কিডনি টক্সিসিটি দেখি এখানে। কিন্তু এখানে যেটা বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে এখানে আমাদের সবারই একজন করে ডাক্তার থাকে, কারণ এখানে হচ্ছে ওয়েল হেলথ ভিজিট বলে একটা কনসেপ্ট আছে, যে আপনার আপনার কোনো অসুখ নেই, কিন্তু তারপরে আপনি আপনাকে টার্মটা অ্যানুয়ালি ইউজ একটা ফিজিক্যাল করেছেন এক্সাম ওয়েল করতে হয়। হেলথ ভিজিট, ডক্টর প্রভাতী, রাইট? হ্যাঁ, ডক্টর প্রভাতী, হ্যাঁ, আমি ওয়েল হচ্ছে হেলথ আপনার ভিজিট। সাথে ওয়েল হেলথ ভিজিট নিয়ে কথা বলবো, কিন্তু আমরা একটা বিরতি নিয়ে তারপর আমরা এই ব্যাপারে আবার ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ওয়েল হেলথ ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ সংক্রান্ত জটিলতা এবং এর লক্ষণগুলো কি কি নিয়ে, এবং আমরা আরও যুক্ত করছি যে এ ব্যাপারে এর বিরতির পরে আমরা ফিরে আসবো কিছু স্বাস্থ্যনীতি, কিছু স্বাস্থ্য পলিসি নিয়ে, এবং তার সাথে প্রফেসররা কী ধরনের রিকমেন্ডেশন আমাদেরকে জানাচ্ছেন বা আমাদের বলতে চাচ্ছেন, যেটা দর্শকদের জানা খুব জরুরি। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুরক্ষার প্রতিদিনের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে আসছি। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন, পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল, এবং পুরোটা সময় জুড়ে সাথে ছিলাম আমি ডাক্তার তুনাদেবী মিথিলা। আমরা কথা বলছিলাম ডক্টর প্রভাতী দাসের সাথে, এবং উনি একটা টার্ম ইউজ করেছিলেন, সেটা হচ্ছে হেলথ ওয়েল হেলথ ভিজিট। আপনি যদি এটা নিয়ে বিস্তারিত কিছু বলতেন, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে টার্মটা সম্পূর্ণ নতুন। আচ্ছা, তো ওয়েল হেলথ ভিজিট হচ্ছে যে আপনার কোনো অসুখ নেই, কিন্তু তারপরে আপনাকে একটা হেলথ ভিজিট দিতে হয় বছরে, আমরা অ্যানুয়াল ফিজিক্যাল এক্সামও বলি। তো প্রত্যেকের এখানে অ্যাডাল্ট যারা আছে তাদের সবারই সাধারণত কোনো না কোনো ভাবে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে, আদার কাজের সুযোগ দিয়ে অথবা ফ্যামিলি সুযোগ দিয়ে, অথবা আপনি কিনলেন, নিজে ইন্স্যুরেন্স কিনলে। তো আপনার একজন প্রাইমারি ইন্টারনাল মেডিসিন বা আমরা যাকে ফ্যামিলি প্র্যাকটিস বলি, একজন ফিজিশিয়ান অ্যাসাইন করা থাকে, বা ইউ ক্যান চুজ ইট, আপনি একজনকে নিতে পারেন যে আমি এই ডাক্তারকে পছন্দ করছি। তো সেই ডাক্তারের সাথে যদি আপনার কোনো অসুখ না থাকে, তবু বছরে একবার গিয়ে আপনি আপনার ফিজিক্যাল এক্সাম করে আসবেন, সেটাকে আমরা বলি ওয়েল হেলথ ভিজিট। এবং এটা বাচ্চাদের জন্য আছে, বাচ্চাদের যেমন প্রথমে হওয়ার পরে সাথে সাথে একবার দেখা হলো, তারপরে ভ্যাকসিনেশনের সময়গুলোতে দেখালো, তারপরে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 12 মাসের পরে হয়তো 18 মাস, এরকম করে করে যেমন হয় বড়দের তেমনি অ্যানুয়ালি একটা করে এক্সাম হয়। ওটাকে আমরা ফিজিক্যাল এক্সাম বা ওয়েল হেলথ ভিজিট বলি। তো ওয়েল হেলথ ভিজিট যখন করা হয় তখন বয়স
যেই বয়সে যে অসুখগুলো প্রেভালেন্ট কমন ওই অসুখগুলোর জন্য স্ক্রিনিং করা হয়। যেমন মেয়েদের একটা বয়সের পরে প্যাপ স্মিয়ার করা হয়, তারপর আরেকটা বয়সের পরে ব্রেস্ট ক্যান্সার, তারপর আরেকটা বয়সের পরে হয়তো কোলন ক্যান্সারের স্ক্রিনিং শুরু হলো, ছেলেদের বেলায় প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং হলো, যারা স্মোকার তাদের জন্য লাং ক্যান্সারের স্ক্রিনিং হলো। হয়তো আপনার কোনো অসুখই নেই, কিন্তু আপনি যখন ওয়েলথ হেলথ ভিজিটের জন্য যাচ্ছেন আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে, তখন আপনার এই জিনিসগুলো চেক করা হয়। তো তাতে যেটা সুবিধা হয়, যখন ধরুন আমার ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিসের, অথবা আমার ফ্যামিলি হিস্ট্রি আছে খুব স্ট্রং হাই ব্লাড প্রেশারের অথবা কিডনি ডিজিজের, তো এই ফ্যামিলি হিস্ট্রি বেসিসে যখন আমি আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাই, তখন অ্যানুয়াল ফিজিক্যাল এক্সাম করার সময় রক্ত, তারপরে হচ্ছে মূত্র পরীক্ষা এবং অন্যান্য অনেক টেস্ট করা হয়। তো আমি আপনাকে প্রথমে শুরুতে যে কথাটা বলেছিলাম যে কিডনি ডিজিজের তো স্টেজেস আছে, যেমন স্টেজ 1 থেকে 5 পর্যন্ত। রাইট। 1-2 বলতে গেলে আসলে অ্যাসিম্পটোম্যাটিক। তো 1 আর 2 এর জন্য যেহেতু রুগীদের কোনো সিমটম থাকে না, আপনার ডায়াগনোসিস কি করে করব? তখন যেটা ডায়াগনোসিস করা হয় রক্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষার মধ্য দিয়ে। যেমন প্রস্রাবে যদি কারো প্রোটিন যায় সেটা একটা সাইন অফ কিডনি ডিজিজ, প্রস্রাবে যদি কারো রক্ত যায় তাহলে সেটা একটা সাইন অফ কিডনি ডিজিজ। এখন এটা যদি ইনফ্লামেশনের কারণে তো এটা হয়, বা কোনো একটা কারণে হয়তো ইনফ্লামেশন অথবা ইনফেকশন অথবা কিছু একটা হচ্ছে কিডনির মধ্যে, তো যেটা পেশেন্টের জন্য এখনো সো মাইল্ড দ্যাট পেশেন্টের এখনো কোনো সিমটম নেই, কিন্তু শরীরের মধ্যে সাইন হচ্ছে, আমরা যেটাকে সাইন বলি, দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে অথবা অন্য কোনো অ্যাবনর্মালিটি দেখা গেল, তখন ওই রুগীগুলোকে ওই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বা জেনারেল প্র্যাকটিশনার যিনি আছেন উনি তখন ওই রুগীগুলোকে কোনো স্পেশালিস্টে, যেমন আমার মতো, আমি তো কিডনি ডিজিজের স্পেশালিস্ট অথবা নেফ্রোলজিস্ট, তখন আমার কাছে রেফার করলেন। তো আমার কাছে রেফারের পরে তখন আমি আরো ভালো করে চেক করে যত টেস্ট আছে সবকিছু করে আমরা ডায়াগনোসিসের চেষ্টা করি। তো আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে এভাবে হয়। এটা শুধু কিডনি ডিজিজের জন্য না, প্রত্যেক বছর হয়তো সুগার টেস্ট করা হয়, হিমোগ্লোবিন A1C 3 মান্থলি সুগার যেটা, ওটা চেক করা হয়, ব্লাড প্রেশার চেক করা হয়। কারো যদি পরপর 3 বার ব্লাড প্রেশার হাই আসে তাহলে তাকে তখন ব্লাড প্রেশার ওষুধ শুরু করা হয়। তো কোলেস্টেরল চেক করা হয়। এটা হচ্ছে ওয়েল হেলথ ভিজিট আর কি, কোনো অসংখ্য অসুখ না ধন্যবাদ। থাকলেও যে ভিজিট। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রভাতী দেশ। আমরা ডক্টর নুরুল হুদার কাছে চলে যাচ্ছি। আমরা কথা বলছিলাম হচ্ছে রেগুলার হেলথ চেক আপ নিয়ে, যেটা বাংলাদেশেও কিন্তু অন্তত রেগুলার হেলথ চেক আপটা হয় কোমরবিড পেশেন্টদের ক্ষেত্রে। আপনার কাছে জানতে চাচ্ছি ডক্টর নুরুল হুদা, সেটা হচ্ছে কি কি খাবার সাধারণত ক্রনিক কিডনি ডিজিজের সাথে জড়িত, মানে কি যেসব খাবারগুলো আমাদের আসলেই বর্জন করা উচিত? আসলে ভালোভাবে সব খাওয়া বর্জন করার তো সুযোগ নেই। আপনি তাহলে তো মানুষ খেতেই পারবে বাংলাদেশের না। এবং মানুষ খুব আমাদের ভোজন রসিক, এটার জন্য কি তো কথাটা বললেন? বরং আমি বলি যে মানে আপনি আমাদের রোগীগুলো অতি ভয়ে বা অনেক সময় কিছু আমাদের কলিগ ভয় লাগিয়ে দেয় যে আপনি এটা খাবেন না ওটা খাবেন না, এটা তো আসলে দরকার নেই। রাদার আপনি চেক করেন তার কি কি সমস্যা আছে। যেমন তার পটাশিয়াম যদি বেশি থাকে তাহলে পটাশিয়াম যুক্ত কম খাবে, অর্থাৎ ফ্রুটস। আমরা পটাশিয়াম বেশি খেতে থাকে, ফ্রুটসে বেশি থাকে। আর আমাদের দেশের মানুষের একটা কমন খাওয়া হচ্ছে আলু। আলু খায়, আলুতে কিন্তু সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে। তা আলুটা কিন্তু আমরা হয়তো ফ্রুটস বাদ দিলাম, কিন্তু আলু খেলাম 3 বেলা, 2 বেলা আলু খেলাম, হ্যাঁ, তাহলে তো হবে না। আলুতে যথেষ্ট পটাশিয়াম আছে। ডাব, ফ্রুটস, অর্থাৎ কিছু কিছু ভেজিটেবলস আছে যেগুলিতে পটাশিয়াম থাকে। অর্থাৎ পটাশিয়াম যার বেশি আছে তাকে বলবো পটাশিয়াম যুক্ত খাবেন না। আর যদি কারো ফসফেট বেশি থাকে, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিডনি রোগীদের জন্য, ফসফেট। ফসফেট যুক্ত খাওয়া আমরা নিষেধ করব। তারপরে যদি প্রফেসর নুরুল হুদা, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ফসফেট যুক্ত খাবার কোনগুলো আছে, এটা যদি আপনি একটু ডিটেলস বলতেন। হ্যাঁ, ফসফেট যুক্ত খাওয়ার মধ্যে যেমন 1 নম্বর হচ্ছে বেভারেজ গুলো, সরি মিল্ক প্রোটিন, যেগুলো ধরেন প্লাস বেভারেজ। আমাদের দেশে অনেকেই কিন্তু বেভারেজ খায় যেগুলিতে অসম্ভব ফসফেট থাকে, এবং আমরা বলি যে অর্গানিক ফসফেটের চেয়ে ইনঅর্গানিক ফসফেট কিন্তু খারাপ বেশি। অর্থাৎ খাওয়ার মধ্যে যে ফসফেট তার চেয়ে বরং যেটা আপনি বেভারেজের মাধ্যমে খেলেন, কোক, ফান্টা, মানে পেপসি যেগুলিতে খাচ্ছেন, সেগুলিতে কিন্তু অনেক ফসফেট থাকে। ওগুলো খেলে কিন্তু আরো বেশি ক্ষতিকর। অর্থাৎ ফসফেট যুক্ত খাওয়া সেগুলো যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। প্রফেসর নুরুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। শিশুদের কিন্তু নেফ্রোলজি একটা ব্যাপার আছে, নেফ্রাইটিক সিনড্রোম এবং নেফ্রোটিক সিনড্রোম। আমি ডক্টর প্রভাতী দাসের কাছে শুনতে যাব নেফ্রাইটিক সিনড্রোম সম্পর্কে, ওদের ওখানে কিভাবে তারা ডিল করছেন, এবং আপনার কাছে আমি শুনতে চাইব নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে, যে আপনি কতগুলো পেশেন্ট এরকম হ্যান্ডেল করেছেন নেফ্রোটিক সিনড্রোম নিয়ে। আমাকে বলছেন? আমি প্রফেসর নুরুল হুদার কাছে কোশ্চেনটা করেছিলাম। আচ্ছা।
আচ্ছা। ও আচ্ছা, আমাকে? জি। হ্যাঁ, আমাদের দেশে বর্তমানে গত বেশ কিছুদিন ধরে শিশু নেফ্রোলজি একটা আলাদা বিভাগ আছে, যেটা হয়তো আজকে এটা প্রায় কিন্তু অনেকেই ২০-২৫ জানে না, যার জন্য আসলে আমি প্রশ্নটা করলাম। জি, জি, জি। অনেকে জানে না, যে কারণে আমাদের কাছে চলে আসে অনেক রোগীরাই। এবং এটা কিন্তু নট আনকমন বাংলাদেশে। আমি প্রভাতই বলছিল যে ডায়াবেটিস ১ নাম্বার কারণ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হাইপারটেনশন ২ নাম্বার কারণ। কিন্তু আমাদের দেশে এখনো ১ নাম্বার কারণ কিন্তু নেফ্রাইটিস, কিডনি রোগের। অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের ১ নাম্বার কারণ কিন্তু নেফ্রাইটিস। হয়তো আগে নেফ্রাইটিস ছিল 50%, এখন সেটা কমে হয়তো 30% আসছে। ডায়াবেটিস ছিল ধরেন আগে 10%, সেটা বেড়ে হয়তো এখন 20% গেছে। বিষয়টা এরকম, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, নেফ্রাইটিস আস্তে আস্তে কমছে। 3rd নাম্বার কারণ হচ্ছে আমাদের ওই যে হাইপারটেনশন, যেটা বললো। তো নেফ্রাইটিস আমাদের দেশে স্টিল লিডিং কজ অফ দ্য কিডনি ডিজিজ, তাই না? তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি যে বলছিলাম হাইজিন মেনটেন করে, বাচ্চারা তাদের গায়ে ফোড়া উঠে, গলা ব্যথা হয়, যে যার পরে এটা কিডনিকে এফেক্ট করে, নেফ্রাইটিস ওই যে। এবং কিডনিকে যখন এফেক্ট করে তখন ডাক্তারদের কাছে আসে, তারা কি নিয়ে আসে? সাধারণত মা বাবারা, আমাদের ছেলে বা মেয়ে তার শরীর ফুলে গেছে, প্রস্রাবের রংটা লালচে হচ্ছে বা কোকাকোলা কালারের মতো হচ্ছে, হ্যাঁ। তারপর আমরা আসার পরে যদি ব্লাড প্রেশার মাপা হয়, বাচ্চাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এই যে সঠিক সময় যখন আসে, অর্থাৎ যখন সাধারণত বাচ্চাদের ব্যাপারে মা বাবারা খুব একটা ডিলে করে না, কারণ বাচ্চা তো বাচ্চাই না, মা বাবার নিজে না করলেও বাচ্চার চিকিৎসা কিন্তু চলে আসে তাড়াতাড়ি। এই ডিজিজগুলো আমরা চাই, আমরা যেহেতু একটা মেডিকেল কলেজে পড়াশোনা করাই, আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে এই জিনিসগুলোর উপর খুব জোর দিই, বাচ্চাদের এই রোগগুলির উপর, যেমন নেফ্রাইটিস। কারণ এটা তো থানা হেলথ কমপ্লেক্স আসবে, এটা আমার কাছে আসার সুযোগ নাই, আগে আসবে থানা হেলথ কমপ্লেক্স, কারণ এটা কিন্তু কমন। তো থানা হেলথ কমপ্লেক্সে যখন আসবে, তাহলে একজন কে দেখবে? যে একজন মেডিকেল অফিসার দেখবে। তো আমার তো ওই মেডিকেল অফিসারকে ট্রেন করতে হবে কিভাবে নেফ্রাইটিস চিকিৎসা করতে হবে। অসংখ্য এবং আমরা ধন্যবাদ কিন্তু প্রফেসর নুরুল হুদা। আমরা এ ব্যাপারে আমি আবারও ফেরত আসবো। আমি একটু ডক্টর প্রভাতী দাস থেকে জানতে চাচ্ছি যে প্রফেসর নুরুল হুদা কিন্তু বলছিলেন যে হেলথ কমপ্লেক্সের কথা। আপনাদের এখানে নিশ্চয়ই প্রাইমারি হেলথ কেয়ার এবং কমিউনিটি হেলথ কেয়ার আছে। ওখানে আপনারা কিভাবে ডিল করছেন কোমরবিড পেশেন্ট উইথ ক্রনিক নেফ্রোলজি ডিপার্টমেন্টে? তো এখানে আসলে সিস্টেমটা একটু ডিফারেন্ট, কারণ আমেরিকাতে তো ঠিক ওইভাবে সরকারি বলতে কিছু নেই, উপজেলা হেলথ কমপ্লেক্স বলতেও কিছু নেই। এখানে যা আছে সবকিছু প্রাইভেটাইজড। তো তো আমি আপনাকে যে কথাটা বললাম যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, ওয়ার্ল্ড হেলথ ভিজিট যেটা বললাম, তো এখানে যেটা হয় যে আপনি যেই এলাকাতে থাকেন, ডিপেন্ডিং অন আপনি যেখানে থাকছেন, আপনি তো একজনকে চুজ করলেন যে এ হচ্ছে আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। তো ইউ অলওয়েজ স্টার্ট উইথ দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, আপনার যে কোনো সিমটমই হোক। আর বাচ্চাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হচ্ছে পিডিয়াট্রিশিয়ানরা, যারা পিডিয়াট্রিক পেশেন্ট দেখেন, তারা হচ্ছে বাচ্চাদের জন্য প্রাইমারি কেয়ার। তো আপনি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছ থেকেই শুরু করেন। তো আমাদের এখানে ঠিক উপজেলা হেলথ কমপ্লেক্স, থানা হেলথ কমপ্লেক্স এরকম কিছু নেই। আমাদের এখানে যেগুলো আছে, যে এক একটা গ্রুপ প্র্যাকটিস হতে পারে বা কারো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হতে পারে। অফিসে গিয়ে আপনি তাকে দেখালেন, সে হয়তো ওখানে ল্যাবে আপনাকে পাঠালো, ল্যাবগুলো করা হলো, এরপরে আপনি আবার ফলো আপের জন্য ওই ডাক্তারের কাছে যাবেন। এখন এমন যদি হয় যে আমি যে এরিয়াতে প্র্যাকটিস করি, আমি কিছুটা রুরাল এরিয়া বলা যায় আমার এরিয়াতে, তো ধরেন আমি কিছু টেস্ট করলাম কিন্তু কিছু আমার ওখানে অ্যাভেলেবল না, তখন আমি হয়তো একটা টার্সিয়ারি কেয়ার সেন্টারে রেফার করতে পারি যে আমার হসপিটাল ছোট, আমার হাসপাতালে এগুলো করা হচ্ছে না, দেন লেটস সেন্ড হিম টু অ্যানাদার ফ্যাসিলিটি। ওরকম ভাবে যায়। অথবা আরেকটা যেটা হয় যে একটা অসুখ এমন হয়েছে যে আমি বায়োপসি করলাম, আমি ডায়াগনোসিস করলাম, কিন্তু আমি ঠিক কনফিডেন্ট না ট্রিট করতে, আমি আরেকজনের সাপোর্ট চাই, তখন আমি হয়তো অন্য কোনো টার্সিয়ারি কেয়ারে, যেখানে ওরা হয়তো স্পেসিফিক ডিজিজের উপর স্পেশালাইজেশন করে। যেমন আমেরিকাতে এমন অনেক আছে যে এক একটা সেন্টারে এক একটা ডিজিজের, ওরা বলে সেন্টার অফ এক্সেলেন্স দিয়ে বলে যে এই সেন্টারটা হয়তো এই ডিজিজের উপর, যেমন নেফ্রোটিক সিনড্রোম নিয়ে কথা বলছিলেন, কলম্বিয়া ইউনিভার্সিটির নেফ্রোলজি ব্রাঞ্চ, যেটা ওরা অনেকগুলো ডক্টর প্রভাতী দাস, এ ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আপনাদের মধ্যে হাজার হাজার প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমার সাথেই থাকুন আজকে পুরোটা সময় জুড়ে, এবং ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আবার ফেরত আসছি সুরক্ষার প্রতিদিনে। বিরতির
পরে আবারও ফিরে এলাম। কথা বলছিলাম যে কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে এবং এর ব্যাপারে কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যায়। আমরা কথা বলছিলাম ডক্টর প্রভাতী দাসের সাথে। আর ডক্টর প্রভাতী, আমরা কথা বলছিলাম কিন্তু টারশিয়ারি হেলথ ক্লিনিক নিয়ে। যেমন বাংলাদেশে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চালানো হয় মেডিকেল অফিসারগুলো নিয়ে বা জেনারেল প্র্যাকটিশনার নিয়ে। সেক্ষেত্রে টারশিয়ারি ক্লিনিকগুলোকে আপনাদের কোনো স্পেশালাইজেশনের ব্যবস্থা আছে কিনা? আমাদের আসলে স্পেশালিস্ট সব জায়গাতেই আছে, যেমন আমি তো নেফ্রোলজিস্ট, হ্যাঁ, তো আমি তো রাইট। স্পেশালিস্ট। আমরা রুরাল এরিয়াতেই কাজ করি। তো আমি যে কথাটা বলছিলাম যে কিছু কিছু হয়তো প্রসিডিউরাল ফ্যাসিলিটি হয়তো আমাদের ছোট হাসপাতালগুলোতে নেই, সেজন্য আমরা হয়তো টারশিয়ারি কেয়ারে ট্রান্সফার করি। এবং ট্রান্সপ্লান্ট যেমন ছোট হাসপাতালে হয়তো হয় না, ওই জিনিসপত্রগুলোর জন্য হয়তো কোনো টাইপের থেরাপি আছে স্পেসিফিক, ওগুলো হয়তো আমাদের ছোট হাসপাতালে হয় না। কিন্তু এখানে স্পেশালিস্টের জন্য ঠিক খুব বেশি এরিয়ার বাইরে যাবার দরকার হয় না, ওরকম সাধারণত থাকে হয়তো উইদিন 15 মাইল রেডিয়াস ইউ উইল ফাইন্ড ওয়ান। আর ডক্টর প্রভাতী, আপনি কিন্তু প্রথমেই অ্যাসিম্পটোমেটিক কিছু ট্রিটমেন্টের কথা বলছিলেন। যখন হ্যাঁ। অ্যাসিম্পটোমেটিক এ ধরনের কোনো লক্ষণ আসে তখন আপনারা কি ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন? ট্রিটমেন্ট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য কজ। তো সব কিডনি রোগ তো এক রোগ নয়, কারো কারো হয়তো ইনফ্লামেশন আছে, কারো হয়তো কোনো কারো ডায়াবেটিস থেকে হয়তো কারো প্রোটিন লিকেজ হচ্ছে, অথবা সে হয়তো জানতোই না যে সে ডায়াবেটিক, অথবা কারো হয়তো ফ্যামিলি হিস্ট্রিতে কিছু একটা আছে, যেমন কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে যেগুলো ফ্যামিলিতে রান করে, যেমন আইজিএনএফ্রোপ্যাথি একটা এটা ঠিক জেনেটিক না, বাট এশিয়ানদের মধ্যে খুব কমন আইজিএনএফ্রোপ্যাথি আছে। তারপরে মিনিমাল চেঞ্জ ডিজিজ আছে, কিছু ইন্ট্রিনসিক কিডনি ডিজিজ আমরা যেগুলোকে বলি, ওগুলো আছে। এখন কি অসুখের বেসিসে আপনার কিডনি প্রবলেম হলো তার উপর ভিত্তি করে চিকিৎসা হবে। কারো যদি আমরা আগে জানতাম না ডায়াবেটিস, আমি এখন বুঝতে পারছি ডায়াবেটিস থেকে আমার কিডনির সমস্যা হচ্ছে, তাহলে ট্রিটমেন্ট শুড ফোকাস অন ডায়াবেটিস। কারো যদি হাই ব্লাড প্রেশার থেকে কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে তার ট্রিটমেন্ট শুড ফোকাস অন ব্লাড প্রেশার কন্ট্রোল, খাওয়া দাওয়া কন্ট্রোল করে কিভাবে ব্লাড প্রেশারটাকে আন্ডার কন্ট্রোল করা যায়। এবং কিছু কিছু ওষুধ আছে যেমন ডায়াবেটিসের জন্য এবং হাই ব্লাড প্রেশারের জন্য, যেগুলো কিডনি রোগীদের কিডনিকে আরো দীর্ঘদিন ধরে কাজ করিয়ে নিয়ে যেতে পারে, মানে প্রগনোসিস অনেক বেটার, আউটকাম অনেক ভালো হয়। ওই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় যাতে। এবং আমরা যদি কারো প্রোটিন থাকে তাহলে চেষ্টা করি যে প্রোটিনটাকে সবচেয়ে কম পরিমাণে কি করে আনা যায়, ব্লাড প্রেশারটাকে কত ভালো করে কন্ট্রোল করা যায়। আবার যদি কারো যেগুলো ডিজিজের কথা বললাম, যেগুলো ইন্ট্রিনসিক কিডনি ডিজিজ, ওরকম যদি হয় তাহলে ডিপেন্ডিং অন কি হয়েছে, কিছু কিছুর জন্য তো খুবই হাইলি এফেক্টিভ কিমোথেরাপিউটিক টাইপের চিকিৎসা দরকার হয়, যেগুলো ক্যান্সার ট্রিটমেন্টের মতো আমি একটু ট্রিটমেন্ট। ইন্টারাপ্ট কারো কারো আবার করছি। হয়তো স্টেরয়েডে সেখানে চলে হচ্ছে যায়। যে আপনারা যখন পেশেন্টের হিস্ট্রি নেন তখন অবশ্যই কিন্তু একটা পয়েন্ট থাকে প্রিভিয়াস হিস্ট্রি অফ ড্রাগ, রাইট? হ্যাঁ, তো এটা হ্যাঁ। ছাড়াও কিন্তু আরেকটা থাকে যে পার্সোনাল হিস্ট্রি অফ টেকিং অ্যালকোহল, তো যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি। তো অ্যালকোহল সাধারণত কিডনি ডিজিজের ওপরে কি ধরনের বা কিডনির ওপরে কি ধরনের মাত্রা প্রভাব ফেলতে পারে? অ্যালকোহল আসলে কিডনির জন্য তেমন কিছু করে না, অ্যালকোহল আসলে মূলত লিভার টক্সিন। কিন্তু যেটা হয় যে লিভার, কিডনি এবং বডি বলতে গেলে আসলে সমস্ত অর্গানগুলোই তো খুব একটি অন্যটির উপরে খুব ভালো রকমের ডিপেন্ডেন্ট বলা যায়। তো লিভার ডিজিজের পেশেন্টদের দেখা যায় হয়তো আবার কিডনি ডিজিজ হয়, কিন্তু ডিরেক্ট অ্যালকোহল থেকে কিডনি ডিজিজ হয় না, আনলেস যেমন কিছু টক্সিক অ্যালকোহল আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে, রাবিং অ্যালকোহল আছে, ওগুলো যদি খায় তাহলে ওগুলোর থেকে টক্সিসিটি হয়ে কিডনি ডিজিজ হতে পারে। বা ওগুলো সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ হয় না, ওগুলো হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি বলি আমরা। হঠাৎ করে কারো কিডনি খারাপ হয়ে গেল কারণ সে হয়তো টক্সিক কোনো অ্যালকোহল খেয়েছে আর কি, সেজন্য। তো ওটা হচ্ছে অ্যালকোহলের প্রভাব। কিন্তু এখানে অ্যালকোহল থেকে যেটা হয় যে অ্যালকোহল থেকে লিভার ফেলিয়ার হয়, তারপরে কনসিকুয়েন্স অফ লিভার ফেলিয়ার থেকে হয়তো আমরা কিডনিতে আবার কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাই, বা কোনো কোনো কিডনি প্রবলেম হয়, ইলেকট্রোলাইটসের প্রবলেম হয়, লো পটাশিয়াম অথবা হাই পটাশিয়াম, লো সোডিয়াম, গায়ে জল জমে যাওয়া, এই টাইপের সমস্যা হয়, লো ম্যাগনেসিয়াম, লো লট অফ থ্যাঙ্কস ফসফরাস, এই ডক্টর টাইপের প্রভাতী দাস, সমস্যা খুব হয়। সুন্দর করে প্রেজেন্টেশনের জন্য। আমি ডক্টর প্রফেসর নুরুল হুদা স্যারের কাছে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, স্যার আপনি কথা বলছিলেন কিন্তু হাইজিন মেনটেনেন্স নিয়ে। তো এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে যে ইউরিন ইনফেকশন থেকেও কিন্তু আমাদের মাঝে মাঝে পাইলোনেফ্রোটিক ডিজিজ ডেভেলপ করে। এই ব্যাপারে যদি বিস্তারিত আপনি কিছু বলতেন। হ্যাঁ, আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয় সাধারণত মেয়েদের। হুম এবং যাদের আর কিছু রয়েছে যেমন ডায়াবেটিস যাদের আছে, স্টোন যাদের আছে, তাদের কিন্তু ইউরিনারি ইনফেকশন বেশি হয়। হ্যাঁ, তো যাদের বেশি হয় তাহলে আমাকে দেখতে হবে কাদের বেশি হয়। একটা হচ্ছে মেয়েদের, তাহলে ওদের হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। তারপর কাদের, তারপর হচ্ছে ডায়াবেটিস যাদের আছে, তো ডায়াবেটিস যাদের আছে তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে। এক নম্বর। আর 3 নম্বর হচ্ছে স্টোন। ধর আপনার কোনো জায়গায় স্টোন আছে বা টিউমার আছে কিডনির এই ট্র্যাক্টের ভিতরে, কিডনি থেকে ইউরেথ্রা এই জায়গায়,
তাহলে সেটারও চিকিৎসা করতে হবে। যে আর ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হওয়া বা প্রোস্টেটিক ক্যান্সার, এগুলো যদি থাকে তাহলে স্টেসিস, অর্থাৎ ফ্লোতে যদি কোথাও স্টেসিস হয় তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে। সুতরাং এই কারণগুলো দেখে এগুলোর চিকিৎসা যদি আপনি না করেন তাহলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ভালো হবে না। এবং পাইলোনেফ্রাইটিসটা আমরা বলি তখনই যখন কিডনিকে ইনভলভ করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন 2 ধরনের আছে, একটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে যখন কিডনিকে ইনভলভ করে আমরা বলি, তখন আমরা বলি পাইলোনেফ্রাইটিস, যেটা সাধারণত আইভি অ্যান্টিবায়োটিক লাগে যদি আপনি সঠিক, কারণ ওগুলোতে দেখা যাচ্ছে মাইক্রো অ্যাবসেস হয়। সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ডে হয়তো বোঝা যায় না, কিন্তু সিটি স্ক্যান করলে দেখা যায় মাইক্রো অ্যাবসেস। তো এই যে কারণে এটা ভয়াবহ একটা জিনিস, এটা যদি আপনি সঠিকভাবে চিকিৎসা না করেন পাইলোনেফ্রাইটিস, তাহলে ক্রনিক পাইলোনেফ্রাইটিসের রূপ নিতে পারে, যার জন্য ভবিষ্যতে হয়তো সিকেডি হয়ে যেতে পারে। সেজন্য পাইলোনেফ্রাইটিস আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়, যেটা বাচ্চাদের কারো কারো কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে, যেমন ভার থাকে অথবা পোস্টেরিয়র ভালভ থাকে, এই জিনিস ভেসিকুলার রিফ্লাক্স যেটা আমরা বলি, এগুলি যদি থাকে তাহলে বাচ্চাদের অনেক সময় মা বাবারা বলে আমার বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে না, বা বাচ্চার তলপেটটা একটু ফুলা ফুলা মনে হচ্ছে, অর্থাৎ তার ইউরিনারি ব্লাডারটা ডিস্টেন্ডেড, হ্যাঁ, বা তার ঘন ঘন জ্বর আসে, খেতে চায় না। বাচ্চারা তো আর বলতে পারে না তাদের লক্ষণগুলো হচ্ছে খেতে চায় না, জ্বর আসে। তো এইগুলো করলে যখন বাচ্চা আনবে তখন আপনার একটা দায়িত্ব, কিছু কিছু যেমন যদি রিকারেন্ট ইনফেকশন যদি হয় মহিলাদের ক্ষেত্রে, যদি বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন হয়, অথবা যদি পুরুষদের ক্ষেত্রে একবার ইনফেকশন হয়, আপনাকে আল্ট্রাসাউন্ড করতেই হবে, মাস্ট। প্রফেসর নুরুল হুদা, সেটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত রেনাল ফেলিওরের ক্ষেত্রে আমরা ডায়ালিসিসের চিন্তা করি, সেক্ষেত্রে বাংলাদেশে ডায়ালিসিসের কস্টটা কেমন, এবং ডায়ালিসিসের কস্টের উপর ডিপেন্ড করেই কি শুধুমাত্র বাংলাদেশের পেশেন্টগুলো আপনার দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে? আমার মনে হয় না। এখানে তো আসলে ডায়ালিসিসের দেশের বাইরে চিকিৎসা নেই, সেটা অন্য হিসাব, অন্য কারণে। যেমন আমাদের প্রত্যেক কিছুতে আমাদের কেমন জানি আমাদের জাতিগতভাবে একটা সমস্যা, মানে অভ্যাস, যে আমি শার্টটা কিনবো, আমি বিদেশিটা কিনবো, দেশের শার্টটা মনে হয় ভালো না। হ্যাঁ, অথচ আমাদের দেশের গার্মেন্টস কত নাম করা, ওয়ার্ল্ড ওয়াইড এটার ব্র্যান্ডিং, অথচ তারপরেও কিন্তু আমি আমার দেশের শার্ট না কিনে কিন্তু বাইরেরটা কিনছি। আমাদের ডাক্তারি করব, সেটা ডাক্তারটা মনে একটু বাইরের হলে ভালো হয়। ব্রিজ বানাবো, ইঞ্জিনিয়ারটা মনে একটু চায়না থেকে আনলে বা জাপান থেকে আনলে মনে হয় ভালো হয়। বিষয়টা এরকম, আমাদের একজনের প্রতি আরেকজনের আত্মবিশ্বাসটা কম। এবং আমি একটা কথা সবসময় বলি, আমার যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে, তাহলে আরেকজনের প্রতি আমার কনফিডেন্স থাকবে না। আমার যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে, তখন আমি আমার আরেকজনের প্রতি কনফিডেন্স থাকবো। আমাদের মনে হয় জাতিগতভাবে নিজেদের প্রতি কনফিডেন্স কম, যার জন্য আরেকজনের প্রতি কনফিডেন্স নাই। এটা একটা কারণ বাইরে চিকিৎসা করার। আর 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, আমাদেরও কিছু কিছু ভুল আছে, যে আমরা যে সবসময় মানে সব ক্ষেত্রে মেটিকুলাস, যেটা প্রভাতী বললো, আমেরিকাতে তো ধরুন ওখানে সু আছে, ভুল চিকিৎসা হলে তার বিরুদ্ধে সু করার সুযোগ আছে। আমাদের দেশে তো সেই সুযোগটা তেমন নাই, যেজন্য আমরা মনে হতো মেটিকুলাস না। আর ডায়ালিসিসের যেটা বললেন আপনি, ডায়ালিসিসের ক্ষেত্রে আমাদের দেশে ডায়ালিসিস খুবই অসংখ্য ধন্যবাদ প্রফেসর নুরুল হুদা। সেটা হচ্ছে যে এটা আসলে একটা লং টার্ম, কারণ ডায়ালিসিসের জন্য যে আসলে আমরা অনেক দূর দূরান্ত পর্যন্ত চলতে পারি, এটা একটা লং টার্ম। পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে এই ব্যাপারে আমরা কথা বলবো, এবং আশা রাখি যে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের হেলথ পলিসি নিয়েও কথা বলার সুযোগ পাবো ক্রনিক কিডনি ডিজিজ রিলেটেড। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সুরক্ষার প্রতিদিনে জয়েন করার জন্য বা যুক্ত হওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সুনির্দিষ্ট সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে কিন্তু একবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবং শুরুতেই বলে এসেছি আমরা সুরক্ষায় প্রতিদিন, যেটা প্ল্যানেটারি হেলথ একাডেমি নিয়োজিত পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল, এটা কিন্তু শুধুমাত্র ক্লিনিক্যাল প্ল্যাটফর্ম না, এবং এটা আমরা পরিচালিত করছি স্বাস্থ্য সুরক্ষা নীতি পলিসি, এবং নীতি নির্ধারকরা আশা করি আমাদের অনুষ্ঠানটা দেখবেন, এবং প্রফেসর এবং ডাক্তাররা যারা জেনারেল প্র্যাকটিশনাররা আছেন যে রিকমেন্ডেশনগুলো দিচ্ছেন স্বাস্থ্যনীতির ওপরে, স্বাস্থ্যনীতি ব্যাপারে কি কি উন্নয়ন করা যায়, আশা রাখি নীতি নির্ধারক এই ব্যাপারগুলো রিকমেন্ডেশন আলোচনায় আনবেন, এবং পরবর্তীতে সেটা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবেন, এবং আমাদেরকে তারা আরও বেশি বেশি করে সুযোগ দিবেন এ ব্যাপারে এবং এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। এবং সর্বশেষে আমি সবসময় যে কথাটা বলতে চাই, করোনাকালীন সময়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্ক পরে চলবেন, নিয়ম নীতি মেনে চলবেন, কারণ মনে রাখবেন আপনি নিজে ভালো আছেন তো পরিবারের সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম ডক্টর মিথিলা।